আমরা শুরু করি। দোস্ত কেমন আছো? আলহামদুলিল্লাহ। খান বন্ধু, কি অবস্থা তোমার? চলছে সব মিলে। আমাদের এখানে একটু ঠান্ডা, বাট এভরিথিং ইজ গোয়িং ওয়েল। আমরা তো ঠান্ডার গরমের একটা লুকোচুরির ভিতরে আছি আর কি। আজকে গরম তো কালকে ঠান্ডা, এই অবস্থার ভিতরে আর কি। এমনিতে তোমার ইউনিভার্সিটির কি অবস্থা? চলছে, ভালো কোর্স, চলছে। কারিকুলাম পড়াশোনা এখন ভালো কি? চলছে। একটা প্রোগ্রাম করতেছি আগামী মাসে, ওয়ার্ল্ড সোশ্যাল ওয়ার্ক ডে। ভালো। তো ওখানে সাথে চেষ্টা করতেছি বাংলাদেশ থেকে কিছু স্টুডেন্টকে আমার ক্লাস অবজারভেশনের সুযোগ দেবো আর কি। তারা কিছু দু একজন কথাবার্তা বলবে। ধন্যবাদ। ওয়েদার নিয়ে হুম, একটা বিতর্ক হইতে পারে। শীতকাল ভালো না গরমকাল ভালো, সুবিধা অসুবিধা, এবং ওয়েদার নিয়ে আমরা আসলে কতটুকু ওই করি। মানুষ তো ওয়েদারটা বানায়, তাই না? হুম। না, ওয়েদারের আ- সঙ্গে তো মানুষের আসলে একটা বিরাট বড় বিরাট একটা সম্পদ। যোগাযোগ। হুম। আমি এখানে একটা এবং কোর্স পড়াই, মানুষের হিউম্যান বিহেভিয়ার এন্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। মানে আমরা বলি যে হুম, আমরা সোশ্যাল এনভায়রনমেন্টটাকে ইনফ্লুয়েন্স করি, একই সাথে এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, তাই না? আমরা হুম, মানুষরা আমাদের চারপাশের ওয়েদার কেমন রাখি, এটা উত্তপ্ত রাখি না ঠান্ডা রাখি, এটা নিয়ে একটা বড় ইয়ে তো। হুম। এবং এটা তো মানুষের যে দীর্ঘদিন ধরে চলার যে একটা ধারাবাহিকতা, তাই না? সেটার সঙ্গে কিন্তু খুব প্রাসঙ্গিক এটা। কারণ মানুষ এবং সমাজ এই দুটো তো হাত ধরাধরি দীর্ঘদিন একসাথেই তো আছে। কেউ কাউকে ছাড়ার কোনো সুযোগ নাই। আমরা তাই না? সোশ্যাল ওয়ার্কে পড়াই যে সোশ্যাল সিস্টেম হলো পাঁচটা। একটা হুম, হলো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি, একটা হলো ফ্যামিলি, একটা সিস্টেম হলো গ্রুপ, একটা সিস্টেম হলো অর্গানাইজেশন, একটা সিস্টেম হলো সোসাইটি বা কমিউনিটি। তো সবগুলাই মানুষের সমন্বয়। একজন মানুষ নিয়ে ইন্ডিভিজুয়াল সিস্টেম, চার পাঁচজন মানুষ নিয়ে ফ্যামিলি সিস্টেম, গ্রুপ সিস্টেম, অর্গানাইজেশন সিস্টেম, এবং সব জায়গাতেই মানুষের একটা বড় ব্যাপার থাকে যে প্রত্যেকে যদি প্রত্যেকের রোলটা প্লে করে, তাহলে সবগুলা সিস্টেম ভালো চলে, ইকুইলিব্রিয়ামটা ভালো কাজ করে, ব্যালেন্সটা ভালো কাজ করে, সমাজ ভালো থাকে, সোসাইটি ভালো থাকে। তো এইখানেই ধরো রাইট, রাইট। একটা ই থাকে, ডিবেটের অপশন থাকে হুম, যে আমরা আসলে আমাদের রোল গুলো ঠিকঠাক পালন করতে পারতেছি কিনা। আমরা তো অনেককে উপদেশ দিয়ে যাই, বাংলাদেশে তুমি দেখবা যে উপদেশ দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু নিজের রোলটা কেউ পালন করে না, তাই না, না? তবে উপদেশের ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটুকুন মনে হয় সেটা হচ্ছে যে হয়তোবা এটা একটা কারো অভ্যাসের মানে সামগ্রিক একটা অভ্যাসের একটা অংশ আমার কাছে মনে হয় হতে পারে। কারণ আমি নিজেও অনেক ক্ষেত্রে দেখছি যে আমরা যে এটা করলে ভালো হয়, এটা করতে হবে, হ্যাঁ? এইটার ভিতরে কিন্তু আমরা থাকি অধিকাংশ মানুষই। কিন্তু ওই জিনিসটুকুন কিন্তু করে ফেলা যায়। মানে আমরা যেটা সবসময় বলা বলা হয় যে প্রসেস এর ভিতরে ইনভলভ হয়ে যাওয়া। তাই না? রাইট। তো ওটাই যে উপদেশ অপেক্ষা সেইভাবে দৃষ্টান্ত ভালো, হ্যাঁ, কিন্তু ওই দৃষ্টান্ত পরের অংশটুকু কেউ আর করে না, এবং তাই না? সবাই মনে করে মানে উপদেশ ভালো। হ্যাঁ, এবং মানে যারা কাজ করে, হ্যাঁ? সেখানেও এক ধরনের ইয়ে আছে। যেমন ওই যে পার্সোনালিটি, যে বিভিন্ন ধরনের ব্যক্তির বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য থাকে। তো একটা টাইপের মানুষ তো থাকে যারা হচ্ছে যে ডুয়ার বৈশিষ্ট্যের। এই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারটা কিন্তু একদিক দিয়ে আমার কাছে মনে হয় যে ভালো, তুলনামূলকভাবে ভালো। কারণ তারা কিন্তু somehow অ্যাকশন কিন্তু জেনারেট করে। হম হম। তাই না? তারা তো এটা তাদের বিহেভিয়ার এর একটা অংশ। এবং এই মানুষগুলোর সংখ্যা আ আমি জানি না, পরিসংখ্যানটা তুমি আরো ভালো বলতে পারবা যে আসলে এই যে যারা ডুয়ার বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ, এদের সংখ্যা বোধহয় কমই হবে নাকি? কমই এখন বোধহয় হবে। কমতেছে, ধীরে ধীরে কমতেছে। সকালে আমি আলাপ করতেছিলাম আরেক বন্ধুর সাথে, যাই হোক সেটা অন্য বিষয়। বাট এখন আমাদের ওই যে উপদেশ দেওয়ার লোকের সংখ্যা বাড়তেছে, দৃষ্টান্ত রাখার লোকের সংখ্যা কমতেছে। যেটা হওয়া উচিত ছিল উল্টা। বিতর্কের ক্ষেত্রে ওই যে অধীন বিপরীত বিরোধিতা বলছিলাম বা অসম বিরোধিতা বলছিলাম, তো এখন
ব্যালেন্সটা, ইকুইলিব্রিয়ামটা অন্যদিকে যাবে। এখন মানুষের গতিটা আসলে সামগ্রিকভাবে কি মনে হচ্ছে? মানুষ কোন দিকে যাচ্ছে? বৈশ্বিক প্রেক্ষাপটে যেহেতু তুমি বিশ্বের রাজধানীতে গ্লোবাল ক্যাপিটালে আছো, মার্কিন যুক্তরাষ্ট্র যারা এই মুহূর্তে মোটামুটি একাধিপত্য সারা পৃথিবীর উপরে। তো সেই জায়গায় পৃথিবীর বিকাশটা কি কেমন হচ্ছে? আবার আমাদের যে সমাজ ব্যবস্থা, বিশেষ করে বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের কৃষিভিত্তিক মানুষ যে এখনো যাদের জীবন এবং জীবিকার সঙ্গে কৃষির সংযোগ আছে, তাই না? এই কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা আমাদের, সেই সমাজ ব্যবস্থার যে বিকাশটা, অ্যা সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গির আলোকে তুমি যেহেতু সমাজ কল্যাণ, সমাজবিজ্ঞান মানে সমাজ নিয়েই তোমার আসলে একটা বড় অংশ আমার মনে হয় যে গেছে বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনার। সেভাবে যদি আমি তুমি তোমার দেখো বিষয়টা কি মনে দুইটা দিক থেকে যদি বলি, মেনলি বিতর্কের লেন্স থেকে বলবো, যেহেতু এটা আমাদের বিতর্ক আড্ডা, এবং আজকে আমাদের বিষয়টাই হলো মানুষের জন্য বিতর্ক, তাই না? মানুষের বিকাশ ও বিতর্ক, তাই তো নির্ধারণ করছিল এখানে, মানুষের বিকাশ বিতর্ক। মানুষের হ্যাঁ, বিকাশ ও বিতর্ক। তো এখন মানুষ কোন দিকে যাচ্ছে? এখন কথা হলো যে সব মানুষ একই দিকে যাচ্ছে না, বিতর্কটা এই জায়গায়, তাই না? ধরো তোমার চিন্তা ভাবনার দিক থেকে মানুষ এগোচ্ছে, সব মানুষ এগোচ্ছে না। ওই যে এখানে কিছু মানুষ এগোচ্ছে। হুম, স্বাস্থ্যই হুম, সকল সুখের মূল যদি হয়, কিছু সুখের মূল স্বাস্থ্য, স্বাস্থ্যই সকল সুখের মূল নয়, বা কিছু সুখের মূল স্বাস্থ্য নয়, এরকম আর কি। কিছু মানুষ এগোচ্ছে, কিছু মানুষ পিছাচ্ছে। কারণ উন্নয়নের দিক থেকে দিকেও ধরো, উন্নয়নের রোড ম্যাপে রোডে কিছু মানুষ যাচ্ছে, কিছু মানুষ যাচ্ছে না। এইটাই হলো চিন্তার বিষয়, যে আমরা সবাইকে নিয়ে যেতে পারতেছি না। এখন মানুষের বিকাশ হচ্ছে, বিকাশের বা ইংরেজিতে যদি ডেভেলপমেন্ট করো, গ্রোথ না বলে, মানে মানুষ তো গায়ে পায়ে এমনি বড় হয় বয়স বয়স হলে, কিন্তু মননে যখন বড় হয় তখন সেটাকে বিকাশ বলতেছি, মানুষের বিকাশ। মননে এবং আচরণে। আমার কাছে একটা আচরণ, জিনিস মনে হয় যে আসলে কি আচরণে বিকশিত হচ্ছে কিনা? হয়তো মননেও হ্যাঁ। হলো। আমরা তিনটা শব্দ বলি এখানে, যে নলেজ, অ্যাটিটিউড, পারসেপশন। কেউ হয়তো জানে কিন্তু মানে না, রাইট। তাই না? তার অ্যাটিটিউড হয়তো ওই জানার এক্সপ্লেনেশন করেন। আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, আমরা ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কিন্তু কেউ করি না, সবাই কিন্তু বলি। রাইট। আবার অনেক সময় পারসেপশন, সে হয়তো জানে যে এটা সাইন্টিফিক নলেজ বা এটা জ্ঞান, তার পারসেপশন হয়তো ডিফারেন্ট। এই যে তিনটা আমরা প্যারালেলি নিতে পারতেছি না, নলেজ, অ্যাটিটিউড, পারসেপশন প্যারালেলি নিতে পারতেছি না, রেল লাইনের মতো যাচ্ছে না। এখন মানুষের বিকাশ এবং বিতর্ক নিয়ে যদি বলি, আহ একটা জায়গায় আমার বলছিলাম যে আমি একটা ওয়ার্কশপে গেছিলাম, আহ হুম, হুম। এই হাই স্কুল কলেজের স্টুডেন্টদের বিতর্ক নিয়ে ক্লাস নিতে, প্রশিক্ষণ দিতে। তাদের বিতর্কের আচ্ছা। স্লোগানটি ছিল, প্রোগ্রামের স্লোগানটি ছিল, যুক্তির অধিকার আছে সব মানুষের। হুম, স্লোগানটা আমার এত ভালো লাগছে, যে দেখো এখানে কিন্তু যুক্তির অধিকার আছে মানুষের বলে না, যুক্তির অধিকার আছে সব মানুষের। তো মানুষের বিকাশ যখন বলি, সব মানুষের বিকাশ এখানে এনশিওর করতে হবে। ওই জাতিসংঘ তোমার ওই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বানাইছে 15 বছরের জন্য, 15 থেকে 30 সাল পর্যন্ত। ওখানে বলছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, কাউকেই বাদ রেখে উন্নয়ন করতে পারি না। এখন কেউ যদি মনে করে যে আমি ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা ইনকাম করে আমি শুধু নিজে নিজে ধনী হব, আমি প্রতিবেশীদেরকে দিব না আমার আয়ের অংশ, যেহেতু আমি কষ্ট করে করছি, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু মানুষের বিকাশ হবে না, সব মানুষের বিকাশ হবে না। এখন চিন্তাটা ওই রকম, জ্ঞানটা তো আমরা বলি যে যত বেশি ছড়ানো যায়, কিন্তু আমরা করি কি, জ্ঞানটাকে নিজের মধ্যে রেখে দিই। এখন এখন এমনটা একটা হয়েছে যে নিজের কম্পিউটারে, নিজের হার্ডওয়্যারে, নিজের মাথার মধ্যে সবগুলো জ্ঞান রেখে দিই। কি কারণে? সবাই যাতে আমাকে খোঁজে। জ্ঞানের প্রচার প্রসার বা চর্চা আমরা করতে চাই না। ঠিক এটাই আমরা করি যে কি বলে, ফিনান্সিয়াল ক্যাপিটালের ক্ষেত্রে যেরকম করি, অর্থনৈতিক মূলধন। আমার কাছে টেকসই উন্নয়নের তো তিনটা ডাইমেনশন, পিলার সবার কাছেই: ইকোনমিক, এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল, তাই না? সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক। ঠিক তেমনি ভাবে মানুষের ক্যাপিটাল হওয়া উচিত তিন রকমের:
তিনটার সমন্বয় হওয়া উচিত। কিরকম? একটা হলো সোশ্যাল ক্যাপিটাল, একটা হলো ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, একটা হলো গিয়ে তোমার ফিনান্সিয়াল ক্যাপিটাল। আমরা ওই ফিনান্সিয়াল ক্যাপিটালটা নিয়ে সবাই চিন্তা করতেছি যে যত ভালো চাকরি করে, বেশি দামের চাকরি করে, মনে করি তার বিকাশটা বেশি হয়েছে। আসলে কিন্তু তা না, বিকাশটা হইতে হবে ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড। সোশ্যাল ক্যাপিটালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমি সোশ্যাল ওয়ার্ক করাই, এটা একটা কারণ হইতে পারে বা অন্য কোনো কারণে, যে মানুষের যত নেটওয়ার্ক থাকবে, যোগাযোগ থাকবে, এখানে আমরা পড়াই যে কমিউনিটির একটা বন্ডিংটা আলাদা একটা ব্যাপার স্যাপার থাকে কেউ কারোর সাথে। তো আমরা সবাই না আবার তো ইকোনমিক ওই যে ক্যাপিটাল নেই। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ক্যাপিটালের কথা তুমি যেটা বললা, তাই না? এখন এই যে ইন্টেলেকচুয়াল যে ক্যাপিটাল, সেই জায়গাটাও তো সীমাবদ্ধ। এখানে তো মানুষের সকলের যে অংশগ্রহণ করা সেই জায়গাটায় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা এই সমস্ত জিনিসের মাধ্যমে তো জিনিসটুকুকে আরো কেন্দ্রীভূত করে ফেলা আছে। মানে একটি আহ অগ্রসর শক্তি যারা আছে তারা ছাড়া তো অন্য সাধারণ মানুষের সেখানে পদচারণা খুবই কম। তো এটাকে কিভাবে মানুষের ভিতরে এটা সার্বজনীন করার জায়গাটা এইটি একটা কোথায় আসলে? চিন্তার বিষয় যে মানুষের বিকাশটা আমরা কিভাবে দেখতেছি, কোন দিকে সামনের দিকে যাচ্ছে। যেমন ধরো, আমি এখানে ইউনিভার্সিটিতে পড়াই, তা আমরা সব জার্নালে অ্যাক্সেস পাই না। বাংলাদেশ থেকে হুম। আরো কম পায়, বাংলাদেশ থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করে জার্নাল। না আমরা একদমই সীমাবদ্ধ এটা। হুম। তো এটা তারা করে কি, ওই যে জ্ঞানটাকে একটা সীমাতে, মানে এটাকে আমরা বলি ডিভাইড, ডিজিটাল ডিভাইড যেটা বলে, যে একটা শিশুকে তুমি ল্যাপটপ কম্পিউটার অ্যাক্সেস দিবা, একজন স্টুডেন্টকে, একজনের, অন্যদেরকে দিবা না, তাহলে তার তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা হলো না। হুম। সে সকল শিশু যখন একই রকম ভাবে বেসিক নিডস ফুলফিল করবে, একই সাথে যখন তারা বিকাশের সুযোগটা পাবে, তখন আমরা বলতে পারি মানুষের বিকাশ, তাই না? তুমি দেখবে বাংলাদেশে এই সরকারি প্রাথমিক স্কুলে এই ধনী লোকের ছেলেমেয়েরা যায় না, তারা কিন্ডার গার্ডেনে যায় হয়তো, বা তাদের জন্য আলাদা লেখাপড়ার সুযোগ। ছোটবেলাতেই তুমি তাদের দৌড়ের ট্র্যাকটা বললা যে ওকে, একজন জুতা পায়ে দৌড়াবে, একজন খালি পায়ে দৌড়াবে রোদের মধ্যে, তাহলে তো আর তুমি লেভেল প্লেইং ফিল্ডটা দিলা না। না তাই এমনকি না? নিউট্রিশনের ক্ষেত্রে সব থেকে বড় যে বিভাজনটা তৈরি হয়ে যায় যে শিশুদের ভিতরে পুষ্টিগত যে বৈষম্যটা, পুষ্টিগত পার্থক্য। একটা শিশু সে মানে সব ধরনের সুষম খাদ্য পাচ্ছে। আরেকটা শিশু তো আসলে মানে তার মৌলিক যেটা মানে খাবারটা সেটাই তো পাচ্ছে না। পাচ্ছে না। একটা ছেলে সেই বা কারণে মেয়ে, আছে। একটা শিশু ক্ষুধার্ত পেটে তো আর বিদ্যা সে কতটুকুই করবে, তাই না? তাহলে ছোটবেলা হুম। থেকেই তাদের মধ্যে যে একটা বৈষম্য আমরা তৈরি করে দিচ্ছি, এখন বড় হয়ে তো ওই লেভেল প্লেইং ফিল্ডটা, তাদের বিকাশের ব্যবস্থাই তো ওখানে আমরা রুদ্ধ করে দিচ্ছি, অপুষ্টির দিক থেকে বলো, এই 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 জ্ঞানের ধরনের দিক থেকে বলো। পরিস্থিতিতে এই যে সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি যেটা তুমি একটা গুরুত্বপূর্ণ জায়গা বলেছো যে আমরা মানে যেই জায়গাটাই তো আসলে সকলের একত্রিত হওয়ার বা সকলের মধ্যে যে সংযোগ সম্বন্ধ বন্ধন, হ্যাঁ সেই জায়গাটা থাকে সামাজিক পুঁজি। তো সামাজিক পুঁজিটা আসলে পুঞ্জীভূত কিভাবে হবে এইভাবে যদি এরকমের আহ, ছোট শিশুর পুষ্টিগত জায়গায় যদি এতটা পার্থক্য থাকে এবং হ্যাঁ, দীর্ঘদিন ধরে মানে এখানেই আমার একটা ইয়া যে আমাদের কথা বলতে হবে বিষয়টা নিয়ে, মানে এটা নিয়েই আমাদের কথা বলতে হবে। এটা নিয়ে আমাদের ওই যে বিতর্ক করতে হবে, এটা নিয়ে আমাদের যুক্তি দিতে হবে, যে যুক্তি হোক সমাজ বিনির্মাণের প্রদীপ্ত হাতিয়ার, তাই না? সমাজ বিনির্মাণ, আমরা তো নির্মাণ বলতেছি না, বিনির্মাণ বলতেছি, মানে আরো হুম, কি বলে শৈল্পিক উপায়ে বলতেছি, যে মানুষের সাথে মানুষের বিশেষভাবে যে নির্মাণ সম্পর্ক, করা, বিশেষভাবে নির্মাণ বিশেষভাবে করা, বিনির্মাণ। হ্যাঁ, বিশেষায়িত ভাবে, বিশেষায়িত ভাবে। তাই না? মানুষের সাথে মানুষের যোগাযোগের মাধ্যমে, তাই না? যত উন্নয়নের কথা বলি, বিকাশের কথা বলি, আত্ম উন্নয়ন, মানুষের উন্নয়ন, এইটা আগে, হিউম্যান ডেভেলপমেন্ট আগে, তাই না? মানুষ যখন সচেতন তা হবে তো তখনই অবশ্যই। কিন্তু তার পরিবেশ আরো ভালো থাকবে, তার অর্থনীতি ভালো থাকবে, তাই না? চিন্তাই তো আসল, তাই না? আমাদের যদি হুম, দেখি হুম। যে দুর্নীতির কথা বলো, যাই বলো, আমাদের কিন্তু ধারণাই হয়ে গেছে যে যার যত বেশি পয়সা তাকে বেশি সম্মান করতে হবে। যে চাকরিতে যত বেশি দুর্নীতি, তত বেশি দুর্নীতির সুযোগ, মানুষ সেই চাকরিতে যাইতে চায় তত বেশি, তাই না? এইটা নিয়ে বিতর্ক হইতে হবে, যে তাহলে আমাদের যুক্তি দিয়ে কথা বলতে হবে, যোগাযোগটা বাড়াইতে হবে, যে আমরা আসলে এই যে ডিভাইডটা করছি, ডিভাইডটা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। এটা ইন্টেলেকচুয়াল ডিভাইড হইতে পারে, ডিজিটাল ডিভাইড হইতে পারে, তুমি সোশ্যাল ডিভাইড বলো, এই ডিভাইড গুলো মিনিমাইজ করতে হবে। প্লেট যদি সারা পৃথিবীর প্লেটটাই যদি ধরো, যেগুলোর উপরে, যেটার উপরে আমাদের পৃথিবীটা আছে,
প্লেটগুলো যদি সরে যায় তাহলে কিন্তু আর একসাথে হবে না। তা তো অবশ্যই, হ্যাঁ। না কিন্তু এখন তো মুশকিল যে জিনিসটুকু থাকে সেটা হচ্ছে যে আমাদের এক একটা সমাজ ব্যবস্থার রীতিনীতি তো একেক রকমের। তাই না? সমাজই তো মানুষকে এই দীর্ঘদিনের যে কাস্টম গুলো আছে, নীতিগুলো আছে যে শিখায় দিচ্ছে যে আমাদেরকে, হ্যাঁ, ব্যক্তিকেন্দ্রিক সম্পদ গড়ে তুলতে হবে। ব্যক্তিকে মানে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমি এই যে সমাজে আছি, পৃথিবীতে আছি, আমি কতখানি সমাজ বা পৃথিবীর কাছ থেকে নিতে পারি। এইটাই কিন্তু ভাবনার মধ্যে, আচরণের মধ্যে গড়ে উঠেছে একটা দীর্ঘদিন। কিন্তু এর বিপরীতে যে জায়গাটা, যে আমি আসলে সমাজের আমার জীবদ্দশায় আমি কতটুকুন দিতে পারছি সমাজকে বা পৃথিবীকে, অর্থাৎ দেওয়ার যে একটা ধারণা, তাই না? এইটার কিন্তু ধারণাগত উপস্থিতি খুবই কম। মানুষের ভিতরে অধিকাংশ ক্ষেত্রেই নেওয়ার মানসিকতা, যে আমি পৃথিবী থেকে বা আমি আমার সমাজের থেকে কতটুকুন আমি নিলাম বা কতটুকু আমি সর্বোচ্চ পরিমাণে নিতে থাকবো। এটা কিন্তু বেশি। এখন এই ধারণার পরিবর্তন করার ক্ষেত্রে বিতর্ক কিভাবে আমাদেরকে মানে ভূমিকা রাখতে পারে এই জায়গাটায়? এই জায়গাটায় যেটা বললাম যে ওই যে শুরুতে তোমার সাথে একটু বলতেছিলাম যে আমরা তো মানুষ নিয়ে যখন কাজ করি, মানুষকে যদি আমরা ভাগ করি, সিস্টেমে ভাগ করি, 5টা সিস্টেমে ভাগ করতে পারি। ব্যক্তি সিস্টেম, পরিবার হুম, সিস্টেম, হুম, দল সিস্টেম, অর্গানাইজেশন সিস্টেম, কমিউনিটি সিস্টেম। তো এই যে ধরো একটা ফ্যামিলিতে বা একটা কমিউনিটিতে বা একটা অর্গানাইজেশনে প্রত্যেকে যদি যার যার রোলটা প্লে করে, তাহলে কিন্তু ওই সিস্টেমটা ভালো চলবে, এবং ওই সিস্টেম গুলো তখন সোসাইটির সাথে কমিউনিকেট করতে পারবে ভালো। এখন বিতর্ক কিভাবে হেল্প করতে পারে? এই বিতর্ক আমার ইন্ডিভিজুয়ালের সাথে, আমার কমিউনিটি বা সোসাইটির সাথে ইন্টারাকশনের সুযোগটা করে দেয়। এটা আমরা বলি সিম্বলিক ইন্টারাকশনিজম, যে আমরা কিভাবে সোসাইটির সাথে যোগাযোগ করতে পারি। এই যোগাযোগটা অনেক ভাবে হইতে পারে। যেমন ধরো একজন বিতার্কিক, আমরা যদি যথার্থ বিতার্কিক বলি, তার ওই যে বললাম যে সোশ্যাল ক্যাপিটাল, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, ফিনান্সিয়াল ক্যাপিটাল সবগুলো কিন্তু প্যারালালি একই রকম আছে। এবং এইটাই কিন্তু ইম্প্যাক্ট ফেলবে, ইফেক্ট ফেলবে আরেকজন সিস্টেমের উপরে, আরেকজনের উপরে। হুম। সোসাইটির সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশনে হেল্প করে, কারণ তার কমিউনিকেশন মেথডটা খুব ভালো, ইফেক্টিভ। সে যখন কথা বলবে, যুক্তি দিয়ে কথা বলবে, সে শুধু উপদেশ দেবে না, দৃষ্টান্ত দিবে, তাই না? একটা বিতর্কের কথা মনে আছে যে কেউ যদি বলে যে আপনি তো কি বলে এই নিরামিষ ভোজী হওয়ার কথা বলতেছেন, আপনি বলতেছেন যে কি বলে আহ আমাদের কি বলে প্রতি প্রাণীকুল, এদের প্রতি যত্ন নিতে হবে, কিন্তু আপনি যে কোমরে বেল্টটা পরছেন, চামড়ার বেল্ট পরছেন, যে আপনার মুখে তো এরকম কিছু মানায় না। এখন একজন বিতর্কিক শুধু কথায় না, সে ওই যে নলেজ, এটিটিউড, পারসেপশন, তিনটাতেই সে সমান ব্যালেন্স করবে। তার সোশ্যাল ক্যাপিটাল, ইকোনমিক ক্যাপিটাল এবং ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল সবগুলোতেই সে ব্যালেন্স করবে। তখন আমরা মানুষের বিকাশে আগে নিতে পারবো। বিতার্কিকের কমিউনিকেশনটা আরেকজনের সাথে খুব ভালো হবে, এই প্ল্যাটফর্মটা। তো এখানে, হ্যাঁ, এখানে তো আমরা মানে বিতর্কের একটা সীমাবদ্ধতা যে জায়গাটায় রয়ে গেছে, যে অন্যান্য বেশ কিছু আ সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা যদি দেখি, হ্যাঁ? সেগুলো কিন্তু সমাজের ভিতরে বিভিন্ন মানুষ, সমাজের প্রত্যেকেই কিন্তু সেটার সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত থাকে। কিন্তু আমাদের মানে বিবাদমান সমাজ ব্যবস্থায় বিতর্ক চর্চাটা দেখা যায় কেবলমাত্র ছাত্রদের ভিতরেই। তাও মানে সম্ভবত ক্লাস 7 থেকে বোধহয় বিতর্কের ইয়েটা, আ প্রাইমারি লেভেলে কতটুকুন বিতর্কের চর্চা হয় আসলে তুমি আরো ভালো বলতে পারবা। তুমি জাতীয় পর্যায়ে বিতর্ক নিয়ে অনেক, স্কুল পর্যায়ে কি ওরকমের প্রাইমারি স্কুল লেভেলে কি বিতর্ক হয় মোস্তাফিজ ওরকম? ক্লাস হয় না 5 এর বলে চলে বাচ্চারা, সরাসরি। শিশু মানে বিতর্ক আমার নিয়ে কাছে আমাদের মনে একটা হয়, চ্যাপ্টার ছিল, হ্যাঁ, কিন্তু আসলে হয় না আসলে। আর ক্লাস একটা 7 থেকেই বোধহয় মোটামুটি, হাই তাই স্কুল না? থেকে তুমি ধরতে পারো, যেমন হাই স্কুল ক্লাস থেকে, 8 থেকে হ্যাঁ, হাই বোধহয় স্কুল, সরকারি পর্যায়ে করে, শিশু একাডেমি গুলো করে ক্লাস 8 থেকে, বাট হাই হাই স্কুল স্কুল, থেকেই করে। কলেজ এবং হুম হুম। কলেজ, বিশ্ববিদ্যালয়। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যখন বিতর্ক করছি আসলে তার থেকে
মানে চর্চার ব্যাপকতাটা বেড়েছে। এটা মানে নিঃসন্দেহে একটা ভালো দিক। না আমার প্রশ্নটার জায়গাটা হচ্ছে যে মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাইরে যে একটা বিশাল সমাজ, তো সেই সমাজের ভিতরে তো আসলে বিতর্কের চর্চাটা নাই। তাইলে এই সমাজের বিকাশের ক্ষেত্রে, তাই না? তুমি যে বিষয়টা বললা যে বিতর্কের মাধ্যমে একটা যোগাযোগ তৈরি হতে পারে। তারপরে যেই জিনিসগুলো আমাদের সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ইতিবাচক কিছু কাজ আছে বা ইতিবাচক কিছু চর্চা আছে, যে বিষয়গুলো আসলে বিতর্কের মাধ্যমেই হয়তো সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে এ বিষয়টা আ কথাবার্তাগুলো একজন থেকে আরেকজনের ভিতরে চলাচল করবে, তাই না? একজন থেকে আরেকজনের কাছে যাবে। তো এই যে যাওয়া আসার ভিতর দিয়ে দেখা যাবে যে সবথেকে কল্যাণকর আমাদের বিকাশের জন্য যে জিনিসগুলো সেটির চর্চা শুরু হবে এবং এর মাধ্যমে দেখা যাবে যে তুলনামূলকভাবে আগের থেকে আরো একটু সমৃদ্ধ একটা সামাজিক পুঁজি, সোশ্যাল ক্যাপিটাল আমাদের ভিতরে তৈরি হবে। এবং যেটি হয়তো দীর্ঘমেয়াদে আমাদের সামাজিক যে টেকসই উন্নয়ন আমরা যদি বলি যে সেইটার নিশ্চয়তাটা আসলে দিবে। যদি আসলে এই সামাজিক পুঁজি গড়ে না ওঠে, তাহলে কিন্তু মানে এই ব্যক্তির বিকাশ, ওই ব্যক্তির বিকাশের দাপটের কাছে কিন্তু সমাজ বিকাশ মানে কতটুকুন শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারবে আসলে এটা নিয়ে অনেক সন্দেহের অবকাশ থাকে। এইখানে আমি একটা বিষয় বলি যে এটা হইতে পারে যে আমরা সুকৌশলে বিতর্কটাকে শুধু ওই স্কুল কলেজের পাঠ্য বইয়ে বা চর্চার মধ্যে রেখে দিচ্ছি। আমি তোমাকে উদাহরণ দিই। যেমন ধরো ওই তুমি তোমার বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব যার বাসায় যাবা, যত বড় লোক তত দেখবে যে সুন্দর ড্রয়িং রুম। তার ড্রয়িং রুমে খুব সুন্দর সুন্দর বই আছে, এমন ভাবে আছে তালা মারা বই আছে বা একটা দুইটা বই আছে। সে কিন্তু বইটা পড়তেছে না, সে জাস্ট দেখাইতেছে যে আমার আছে। ঠিক ওরকম বিতর্কটাও আমরা এমন জায়গায় নিয়ে রাখছি যে ওকে স্কুল কলেজের বাচ্চারা শুধু চর্চা করবে, অন্য কোথাও চর্চা করবে না। সংসদে হুম, এটা চর্চা হবে না, এটা সমাজের অন্য কোথাও চর্চা হবে না। চর্চা না করতে হুম, করতে হুম, আমরা আসলে ওইটা ওই জায়গায় আছি। কারণ হলো তুমি দেখো যে হিরক রাজার দেশে মুভিটা যদি দেখো, যে তারা যত বেশি জানে তত কম মানে। যে বিতর্ক চর্চাটা যদি সব জায়গায় ছড়িয়ে দেয়, সংসদে, তারপরে রাষ্ট্রনীতিতে, কিংবা হুম। সচিবালয়ে, কিংবা সরকারি অফিসে, বেসরকারি অফিসে একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসো আমরা এটা নিয়ে আলোচনা করি। বিতর্ক মানেই তো হলো গিয়ে আলোচনা, তাই না? ডিবেট মানেই তো ডায়লগ। মানে এটা কিন্তু সামগ্রিক করবে না। সবগুলো দিককে টাচ করা। বিতর্ক হ্যাঁ, তো আসলে আমরা যেটা দেখি যে আ আমরা সাধারণত দেখা যায় কি যে একটা প্রস্তাব আমার পছন্দের মানুষ উত্থাপন করেছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি হ্যাঁ বলেই ওই প্রস্তাবটাকে আমি ফরওয়ার্ড করলাম। আসলে এটাই তো আমাদের সবথেকে বড় মানে সমস্যার আমার কাছে মনে হয় যে স্টার্টিং পয়েন্টই হচ্ছে এই জায়গাটা। যে বাছবিচারহীনভাবে মেনে নেওয়ার যেই সংস্কৃতি। ওইটা ওই যে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত, ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত। স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত, যে হ্যাঁ, নেতা সিদ্ধান্ত দিবে কিন্তু নীতি হ্যাঁ, তারা বিশ্লেষণ করবে না। হ্যাঁ, কে বললো সেটা ইম্পর্টেন্ট মনে করে বাংলাদেশে, কি বললো সেটা হ্যাঁ। ইম্পর্টেন্ট মনে করে না, তাই না? কিন্তু হুম, কে হুম। বললো সেটা বলার আগে কি বললো সেটা আমাদের বিশ্লেষণ করা উচিত, তাই না? সেটাই, সেটাই। আমাদের নীতিটা কি হবে, কিংবা আমাদের সব জায়গায় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেই। আমাদের সমাজে প্র্যাকটিসই তা দেখবে, আচ্ছা ঠিক আছে, সংসারে যে কর্তা যে পয়সা ইনকাম করে বেশি তার সিদ্ধান্ত সবচেয়ে, কিন্তু সে কিন্তু ইচ্ছা তাহলে করলে তো আলোচনা মোস্তাফিজ করে দিতে পারে। বিষয়টা কি বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে আজকে পৃথিবীব্যাপী আমাদের যে শক্তিশালী সামাজিক পুঁজি তৈরি হচ্ছে না, হ্যাঁ? এটি বিতর্ক চর্চার অভাবই আসলে এই সামাজিক পুঁজি সৃষ্টির অন্তরায় হিসেবে কাজ করছে। বিষয়টা কি অনেকটা এরকম নাকি? যে হয়তো বিতর্ক চর্চা যদি বৃদ্ধি করা যায়, তাহলে হয়তো আমাদের যেই প্রয়োজনীয় সামাজিক পুঁজি যেটা সেটা সৃষ্টিতে হয়তো সহযোগিতা করতে পারত। এইখানে আবার ওই যে মানুষের বিকাশে ফিরে যাই। মানুষের বিকাশটা গুরুত্বপূর্ণ। যে মানুষের ওই যে চিন্তা করার সুযোগ থাকতে হবে, কমিউনিকেশন তো করবে, আগে তো আমার চিন্তা করতে হবে। চিন্তাটা আমি হ্যাঁ, হ্যাঁ। গত পর্বে বোধহয় তোমাকে বলছিলাম যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, যে হুম, হুম, যে হুম। কৃষকটা বর্গা আবাদ করে, সে কিন্তু কখনো চিন্তাই করে না যে আমি কেন বর্গা আবাদ করি, এই জমিটা তার কেমনে হইলো। আমি প্রত্যেকবার যে তাকে 3 ভাগের 1 ভাগ ফসল দিয়ে দিচ্ছি, এই জমিটা তার কেমনে হইলো, তাই না? তার মানে কি আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে। স্বাধীনতা থাকলেও আমরা যদি চিন্তা আহ করতে না পারি,
তাই না? আমাদের যে এডুকেশন সিস্টেমটা, আমি গতকালকে বলছিলাম যে আমরা টিচাররা বলে দিই যে 2 আর 2 4 হয়। আমরা তাকে প্রথমে জিজ্ঞেস করি না যে বলো তো 2 আর 2 কত হবে, 4 হলো কেন হলো। এই যে চিন্তার সুযোগটা এটা দিন, মানুষের বিকাশের হুম, সুযোগ হুম, দিন না, হুম। যে কারণে আমরা শুধু ওই যে বিতর্ক চর্চার অভাবের কারণে হয়তো এটা না হতে পারে। সচেতনতা একটা বড় বিষয়, আলোচনা একটা বড় বিষয়, যে আমরা এই সচেতন যে ওকে এটা নিয়ে বিতর্ক করা উচিত, তাহলে হয়তো বা আমরা বিকাশটা বেশি নিশ্চিত করতে পারি। মানে মনোভাবের পরিবর্তনটা আসলে বোধহয় খুব জরুরি। মানুষের যে মনোভাব, কিভাবে সে বিষয়গুলোকে দেখছে, তাই না? কিভাবে কোন বিষয়টাকে সে গুরুত্ব দিচ্ছে। প্রায়োরিটি সেটআপ যেটাকে বলা হয় আরকি, গুরুত্ব দেয়া। হ্যাঁ, তাই না? এখন মানুষ যদি বিতর্ক করাটাকে আসলে গুরুত্বের জায়গায় যদি না আনে, এটাও তো একটা বিষয় যে না সে গুরুত্ব ওরকমভাবে দিচ্ছে না। তাহলে তো আসলে একটা বড় গ্যাপ তো থেকেই যাবে তখন। ওই যে বললাম যে যুক্তির অধিকার আছে সব মানুষের, একই সাথে আরেকটা বাক্য বলতে হবে যে জানার অধিকার আছে সব মানুষের। তুমি দেখবে যে মানুষ অনেক কিছু জানি না, অনেক সিদ্ধান্ত যায় না। এলাকায় দেখবা মেম্বার চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমলা, তারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে সাধারণ মানুষ জানেই না। তারা মনে করছে যে আমরাই হুম, তো তাদের প্রতিনিধি, আমরা একটা সিদ্ধান্ত নেই। তাই না? অনেক সময় ওই যে পরিবারে কর্তা ব্যক্তি যে এরকম সিদ্ধান্ত নেয়, পরিবারের সবাই জানেই না, কিন্তু হুম, জানতে তো হবে। তাই না? বিতর্কটা জানার সুযোগ করে দেয়। আর বিতর্ক নিয়ে একটা মিথ হয়তো আছে আমার যেটা মনে হয়, সবার ধারণা যে বিতর্ক আসলে কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারে না, একটা পক্ষ পক্ষে বলে একটা পক্ষ বিপক্ষে বলে, কাজে এখানে সমাধান সম্ভব নয়। কিন্তু সমাধানটা আসলে বিতর্ক থেকেই আসে, আমরা দুইটা দিক বিশ্লেষণ করি, তাই না? পক্ষেও বিশ্লেষণ করি যে পক্ষের কি যুক্তি থাকতে পারে, বিপক্ষ বিশ্লেষণ করি, তারপরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। তখন তো বিকাশটা, তাই না? ওই জিনিসটাই আমরা ভুলে যাই। হুম। না সেটাই। মানে সবচেয়ে বড় কথা যেটা যে মানুষের যে সামগ্রিক দেখার আ সীমাবদ্ধতা তো আছে। এটা তো স্বাভাবিক যে একজন মানুষ একভাবে চিন্তা করে। আমরা আমাদের বিজ্ঞানের ইতিহাসেও কিন্তু এই বিষয়টাই দেখা যায় যে একজন বিজ্ঞানী ঠিক সে একভাবে চিন্তা করে একটি পর্যায় পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে গিয়েছে। হ্যাঁ? আবার আরেকজন বিজ্ঞানী এসে কিন্তু দেখা গেছে সে আবার অন্যভাবে করে পুরা দুটো জিনিস যখন আবার একত্র করা হয়েছে, তখন দেখা গিয়েছে যে পুরো বিষয়টার একটা সামগ্রিক সমাধান পাওয়া গেছে। তো আমাদের বিতার্কিকরা তো এই কাজটিই করে মূলত। তারা যেকোনো বিষয়ের হ্যাঁ, একদিকে এক পক্ষ চিন্তা করে এবং অন্য পক্ষ তারা আরেকটা দিক নিয়ে গভীরভাবে যতটুকুন পর্যন্ত আসলে দেখার সুযোগ আছে, চিন্তা করার সুযোগ আছে, বিশ্লেষণ করার সুযোগ আছে, যতটা গভীরে পৌঁছানোর সুযোগ আছে, তাতে করে যখন যারা বিতর্কের অংশীদার থাকে, বিশেষ করে দর্শক থাকে, বিচারক থাকে, তাদের কাছে কিন্তু তখন ওই বিষয়টার যে সামগ্রিক রূপটা, তাই না? একটা অদৃশ্য বিষয়ের একটা সামগ্রিক রূপ কিন্তু তখন সামনে চলে আসে। ওই আসলে যে মনে হয় ওইখানে যে একটা বিতর্কের বিষয়, যে আমরা একটা বিতর্কের বিষয় যখন চতুর্মাত্রিক ভাবে বিশ্লেষণ করি, কারণ একটা রাইট। টেবিল উপর থেকে দেখলে একরকম, সাইড থেকে দেখলে একরকম, পাশ থেকে দেখলে একরকম, কিংবা ওই যে 6 অন্ধের হাতি দেখার মতো, 6 জন হুম, যখন তাদের মতামত একসাথে করতে পারবে, তারা হয়তো বিতর্ক করতেছে হাতি কেমন, তাই না? কেউ কান ধরে হুম, বলতেছে কুলার মতো, কেউ পা ধরে বলতেছে পিলারের মতো, তাই না? কেউ পেট ধরে বলতেছে দেয়ালের মতো। কিন্তু সবাইটা যখন আমরা মিলাতে পারবো একসাথে, তখন আমাদের আসল চিত্রটা আসবে। তার মানে আমরা যখন বিতর্কটা করতে পারবো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, পক্ষ বিপক্ষ নিরপেক্ষ উভয় পক্ষ সব দিক থেকে, তখন আমরা কিন্তু সত্যে উপনীত হইতে পারতেছি, তখন আমরা একটা যৌক্তিক সমাধানে আসতে পারতেছি, তখনই আমরা আমাদের বিকাশটাকে নিশ্চিত করতে পারতেছি, মানুষের বিকাশকে আমরা নিশ্চিত করতে পারতেছি। রাইট, রাইট। না ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব, কথার জাদুকর মোস্তাফিজুর রহমান খান। আমরা সমাজ বিকাশের আমার মনে হয় যে একটা প্রাসঙ্গিক ধারণা আমরা আজকে পেলাম আরকি তোমার কাছ থেকে। তো আমরা আ ওকে দোস্ত, এরপরে আবার দেখা সবথেকে হবে। বড় যে বিষয়টা মোস্তাফিজ আমার কাছে যেটি মনে হয়েছে যে তুমি যে মানে সামাজিক পুঁজির বিষয়টা সামনে এনেছো, হ্যাঁ? অন্যান্য সব ক্যাপিটালের কথাই আমরা শুনি। ব্যক্তিগত পুঁজির কথা আমরা শুনি, আমরা কর্পোরেট পুঁজির কথা শুনি।
কিন্তু সামাজিক পুঁজি যে আসলে এই সকল পুঁজির ছাড়িয়ে যাওয়া সবথেকে শক্তিশালী, সবথেকে গুরুত্বপূর্ণ সমাজ বিকাশের জন্য, মানুষের বিকাশের জন্য। তুমি সেই বিষয়টা আজকে তুলে এনেছো। আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা সামাজিক পুঁজি নিয়ে আরো আলোচনা করব, আরো বিতর্ক হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে একটা শক্তিশালী বসবাসযোগ্য এবং পৃথিবীর জন্য প্রয়োজনীয় যে সামাজিক পুঁজিটা, সেই পুঁজিটা সৃষ্টিতে আমরা সমর্থ হব ইনশাআল্লাহ। ওকে দোস্ত, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো